হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে হচ্ছে বুয়েট 2010 থেকে স্টার্ট করে 2019 পর্যন্ত তড়িৎ চুম্বক তড়িৎ প্রবাহ চুম্বকীয় যে চ্যাপ্টারটা, তো সেই চ্যাপ্টারটার উপরে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমরা সলভ করব। তো সেখানে মোটামুটি 7-8টার মতো কোশ্চেন আছে। প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে, কোশ্চেনগুলো বেশ কনসেপচুয়াল, তোমরা দেখলে বুঝতে পারবা। তো আশা করি তোমরা ফার্স্ট যে কোশ্চেনটা, তো সেই কোশ্চেনটা বোর্ডে দেখতে পাচ্ছ। তো কোশ্চেনটা কি ছিল আমরা একটু পড়ি, দেখো। 1 মিলিমিটার বর্গাকার প্রস্থচ্ছেদের বিশিষ্ট একটি সিলভারের তারে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো। তারে লম্বভাবে 0.1 টেসলা মাত্রার চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে ওই তারে হল বিভবের মানটা বের করতে বলছে। তাহলে কোশ্চেনটা কি দেখো, কোশ্চেনটা হচ্ছে তোমার একটা বর্গাকার তার আছে, যে তারটা হচ্ছে কেমন হবে বলো। তারটা হচ্ছে তোমার, তার যে প্রস্থচ্ছেদ যেটা, সেই প্রস্থচ্ছেদটা হচ্ছে বর্গাকার বর্গাকার এবং এর যে ভ্যালুটা দেওয়া আছে, ভ্যালুটা কত দেওয়া আছে বলো। ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 1 মিলিমিটার স্কয়ার। এর ভ্যালুটা হচ্ছে কত বলো, 1 মিলিমিটার স্কয়ার। তাহলে আমরা কি চিন্তা করতে পারি বলো। আমরা চিন্তা করতে পারি যে এটা হচ্ছে 1 মিলিমিটার, এটা হচ্ছে 1 মিলিমিটার। তো হল বিভবের ক্ষেত্রে আমরা আসলে বেসিক্যালি কি দেখছি বলো। হল বিভব কি হয়, যে এই পাশের পৃষ্ঠে ধনাত্মক চার্জগুলো যায়, কিংবা একটা চার্জ সেপারেশন হয়। এই পাশের পৃষ্ঠে ঋণাত্মক চার্জ আছে, তাহলে আমরা এইটাকে বলতাম হচ্ছে টি, মানে থিকনেস। থিকনেস যেটা কি, মানে যে দুইটা প্রান্তে তোমার চার্জগুলো সেপারেশন হয়েছে, পজিটিভ চার্জগুলো ওই পাশের পৃষ্ঠে গেছে, নেগেটিভ চার্জগুলো এই পাশের পৃষ্ঠে আসছে। তো সেই যে থিকনেসটা, সেই থিকনেসটা হচ্ছে টি। হ্যাঁ, তাহলে আমরা কি জানি দেখো, হল বিভব আমরা কিভাবে বের করি। v ইকুয়াল টু হচ্ছে bi বাই n e t। ঠিক আছে। তো দেখো এখন এখানে আমাদের সবকিছুর ভ্যালুই কিন্তু দেওয়া আছে। কিসের কিসের ভ্যালু দেওয়া আছে দেখো, কারেন্টের ভ্যালু দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের ভ্যালু দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমরা ভ্যালুগুলো একটু লিখি। দেখো যে চুম্বক ক্ষেত্র b, সেই b এর ভ্যালুটা কত দেওয়া আছে দেখো। আমরা একটু বোর্ডে আমরা একটু পড়ার চেষ্টা করি। যে চুম্বক ক্ষেত্রের মানটা দেওয়া আছে হচ্ছে 0.1 টেসলা, 0.1 টেসলা। তারপর হচ্ছে আমাদের i, কত মানের বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে। তো প্রথমেই দেখো ফার্স্টেই তোমার বলা আছে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। 1.5 অ্যাম্পিয়ার কত বলো, 1.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তারপর আমরা n কি আসলে, n হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, মানে একক আয়তনে কি পরিমাণ চার্জ থাকে কিংবা কতগুলো ইলেকট্রন থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন ঘনত্ব। তো কোশ্চেনের লাস্টে দেখো দুটো ইনফরমেশন দেওয়া আছে, সেখানে চার্জ ঘনত্ব দেওয়া আছে। চার্জ ঘনত্ব কত দেওয়া আছে বলো, n এর ভ্যালু 5 পয়েন্ট কত আছে বলো, 5.85 ইনটু 10 টু দি পাওয়ার 8। 5.85 ইনটু 10 টু দি পাওয়ার 8 এতগুলা সংখ্যক ইলেকট্রন পার মিটার কিউব, পার মিটার কিউব। ঠিক আছে। তারপর আমরা টি আমরা দেখতেছি, টি হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটারকে মিটারে লিখলে কত আসে বলো, 10 টু দি পাওয়ার -3 মিটার। ঠিক আছে। তো এখন ই এর মান তো আমরা জানি, ই তো হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তো এই ভ্যালুগুলো জাস্ট তুমি এখানে বসাও, বসায় তুমি তোমার যে হল বিভব যেটা সেটা বের করে ফেলো। এখন কথা হলো যে তারটার প্রস্থচ্ছেদ, মানে জিনিসটা হচ্ছে তারটার প্রস্থচ্ছেদ যদি গোল হইতো, তাহলে সেই ক্ষেত্রে টি এর ভ্যালুটা আমরা কি ধরতাম। সেই ক্ষেত্রে টি এর ভ্যালুটা আমরা ধরতাম হচ্ছে তার ব্যাসের সমান। মানে এই প্রস্থচ্ছেদটা তো একটা বৃত্তাকার, তো সেই বৃত্তাকারের যে ব্যাসটা, সেই ব্যাসের সমান 2r এর সমান। একটু খেয়াল রেখো আর কি, যদি বলে দেওয়া না থাকে, যদি বলে দেওয়া না থাকে যে কোশ্চেনে যদি উল্লেখ করে দেওয়া না থাকে যে তারটা বর্গাকার কিংবা বৃত্তাকার কি। ওকে। তো এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল দেখো। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে যে একটি 5, তোমরা আশা করি বোর্ডে পড়তে পারতেছো। হ্যাঁ, একটি 5 MeV মানে মেগা ইলেকট্রন ভোল্ট প্রোটন খাড়া নিচের দিকে এমন একটি স্থানে গতিশীল, যেখানে চুম্বক ক্ষেত্র B অনুভূমিক বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে বিদ্যমান। হ্যাঁ, একটু ফিল করে ট্রাই করো যে একটা ইলেকট্রন হচ্ছে 5 মেগা ইলেকট্রন ভোল্ট। MeV ফর হচ্ছে কি বলো, মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে। তো এত গতিশক্তি নিয়ে সে হচ্ছে কি করতেছে দেখো, খাড়া নিচের দিকে নামতেছে। তার যে শক্তিটা, সেই শক্তিটা কি শক্তি তখন, তাহলে গতিশক্তি। হ্যাঁ, তো গতিশক্তি, আমরা একটা ইলেকট্রনের গতিশক্তি যদি জানি, তাহলে কিন্তু আমাদের বেগও বের করতে পারবো। মানে ইলেকট্রনের গতিশক্তি কত সেটা যদি আমরা জানি, তাহলে ইলেকট্রনটার বেগটা কত
সেটা আমরা বের করে ফেলতে পারবো। আমরা সবাই জানি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইকে, মানে কাইনেটিক এনার্জি যেটা আর কি। ওকে ফাইন। তো দেখো এখন এই সেইখানে একটা বি আছে, মানে একটা চুম্বক ক্ষেত্রে একটা প্রোটন নিচের দিকে যাচ্ছে, যে নিচের দিকে, খাড়া নিচের দিকে। হ্যাঁ, অনুভূমিক বরাবর। অনুভূমিক কোনটারে বলে? দেখো আমি যে ভূমিতে দাঁড়ায় আছি এই ভূমি বরাবর একটা বি আছে, মানে একটা চুম্বক ক্ষেত্র আছে আর কি, উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর। তো আমি যে এখন যেখানে দাঁড়ায় আছি, তুমি ধরো যে এই পাশে, আমরা এখানে ছবিতে দেখবো, ছবিতে আমরা দেখবো, তো উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তর দিকে বিদ্যমান। তো বি এর যে মান, বি এর যে মান, সেই মানটা বলে দিছে হচ্ছে 1.5 টেসলা। কত বলছে বলো? বি এর ভ্যালু 1.5 টেসলা। তাহলে প্রোটনের উপর ক্রিয়াশীল বলের মান কত? এই কোশ্চেনটা হচ্ছে বইয়ের 13-14তে আসছিল। আমরা গত যেটা করছি সেটা হচ্ছে 16-17তে আসছিল। তো তাহলে খেয়াল করো যে আমাদের এইখানে যে গতিশক্তি, যেটা গতিশক্তি, গতিশক্তি কত দেওয়া আছে বলো? 5 মেগা ইলেকট্রন ভোল্ট। তো মেগা ইলেকট্রন ভোল্ট থেকে আমরা আশা করি জুলে কনভার্ট করতে পারি। 5 মেগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 5 × 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব দিয়ে গুণ করলে আমরা হচ্ছে জুলে পেয়ে যাই। ওকে, ঠিক আছে। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু হচ্ছে 1.6 × 10⁻19 জুল। তো এটা করে হচ্ছে আমরা কি পাবো বলো? এটা করে হচ্ছে আমরা ইকে পাবো, মানে কাইনেটিক এনার্জি যেটা আর কি, সেটা পাবো। তো এটা ইকুয়াল টু আমরা কি জানি বলো? এটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তো আশা করি তোমরা প্রোটনের যে চার্জ আর প্রোটনের যে ভর, সেটা কিন্তু চার্জটা হচ্ছে ইলেকট্রনের সমান, আর ভর যেটা সেটা হচ্ছে কত বলো? 1.675 × 10⁻, কত? 10⁻⁻27। হ্যাঁ, 1.675 × 10⁻⁻27। তো তুমি সেই এমপি, মানে প্রোটনের যে ভরটা, হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু আসতেছে কত? আমরা এই জিনিসটা মাল্টিপ্লাই করলে 5 × 10⁶, 1.6 × 10⁻⁻19, এখান থেকে আমরা কি পাবো বলো? ভি এর ভ্যালু পাবো, মানে তার যে বেগ, সেই বেগের ভ্যালুটা আমরা পাবো আর কি। হ্যাঁ, বেগ ইকুয়াল টু কত আসতেছে বলো? বেগ ইকুয়াল টু আসতেছে হচ্ছে তোমার, আমরা এই 2 দিয়ে এই পাশে মাল্টিপ্লাই করে দিব, পরে হচ্ছে m দিয়ে ডিভাইড করে দিব আর কি। এমপি যেটা, মানে প্রোটনের ভর যেটা, প্রোটনের ভর কত বলো? 1.675 10⁻⁻27 কেজি। ঠিক আছে, চেক করে নিও বাসায় বইয়ে। তো দেখো এখন এই ভ্যালুটা বসাই কি তুমি, এটা দেওয়া থাকবে কোশ্চেন, এটা দেওয়া ছিল আর কি। হ্যাঁ, তো দেখো তাহলে আমরা এখান থেকে বেগের ভ্যালুটা বের করে ফেলতে পারি। ভি ইকুয়াল টু তাহলে কত আসতেছে বলো? ভি ইকুয়াল টু আসতেছে হচ্ছে তোমার 10⁷ into 1.6 into 10⁻⁻19 divided by MP. MP for কত? 1.675 into 10⁻⁻27। ঠিক আছে, এটা আমরা ভি এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাকে বলছে কি দেখো, চুম্বক বলের মান বের করতে বলছে। কিসের মান বের করতে বলছে বলো? প্রোটনের উপর ক্রিয়াশীল চুম্বক বলের মান। প্রোটনটা কই যাচ্ছিল আসলে? বেসিক্যালি দেখো, প্রোটনটা হচ্ছে তোমার উপর থেকে নিচের দিকে যাচ্ছিল, উপর থেকে নিচের দিকে যাচ্ছিল। এখন উপর থেকে নিচের দিক বলতে কি? উপর থেকে নিচের দিকে যে, আর এই পাশে মনে করো হচ্ছে এটা হচ্ছে তোমার সাউথ, এই পাশে হচ্ছে নর্থ। তো একটা বি হচ্ছে তোমার কোন দিকে ছিল দেখো? বি হচ্ছে এই নর্থ সাউথে এই বরাবর ছিল। তাহলে এখন এইখানে তোমার যে চুম্বক বলটা সৃষ্টি হবে, সেই চুম্বক বলটা কিভাবে কোন দিকে সৃষ্টি হবে বলো? আমরা কিন্তু এই মানে হাতের যে তালু দিয়ে যে একটা রুল শিখছিলাম, সেখানে আমরা কি দেখছিলাম যে আমরা নরমালি বি এর দিকে আমরা কি দেই? 4টা আঙ্গুল দেই। কারেন্টের দিকে আমরা কি দেই? আমাদের থামসটা দেই। তাহলে আমাদের হাতের তালুটা যেদিকে মুখ করে থাকে সেদিকে হচ্ছে চুম্বক বলের মান আর দিক আর কি। ওকে, তো এখন এইখানে দেখো, এখানে হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর কি আছে দেখো? এই দিক বরাবর হচ্ছে বি আছে, কিন্তু কারেন্টের ডিরেকশনটা কি আমার থামসটা সেটা বলতেছে? কারেন্টের ডিরেকশন কোন দিকে দিব আমরা? তাহলে দেখো এই যে এই বরাবর দিব, পজিটিভ চার্জের দিকে যাচ্ছে। তাহলে হাতটা কি বলতেছে? কোন দিকে আসতেছে? এই যে এই দিকে আসতেছে না, মানে এই তল বরাবর উপর দিকে, মানে বের হয়ে আসতেছে এফ এর যে দিকটা। তো সেই এফ ইকুয়াল টু কি হবে বলো? এফ ইকুয়াল টু আমরা কি জানি বলো? এফ হচ্ছে একটা ভেক্টর রাশি কিউ ভি ক্রস বি। ভি ক্রস বি করলে আমরা যদি শুধু মান নেই, এফ এর শুধু মান নেই, মান নিলে আমরা কি পাবো বলো? কিউ ভি বি সাইন থিটা। থিটা তো এখানে 90 ডিগ্রি, এটা 90 বসাই দিলাম আর কি। ঠিক আছে, সাইন 90 মানে 1। তো কিউ এর মান বসাও, প্রোটনের যে চার্জ 1.675 ইনটু 1.67 ইনটু 10 টু দি পাওয়ার 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। ভি এর মান বসাও এখানে করে, ক্যালকুলেটরে করে ভি এর মানটা বসাও। পরে বি এর মান তো দেওয়াই আছে, চুম্বক ক্ষেত্রের যে মানটা
চুম্বক ক্ষেত্রের মানটা কিন্তু দেওয়া আছে 1.5 টেসলা। হ্যাঁ, কত দেওয়া আছে বলো? 1.5। এই ভ্যালুটা করো, করে এখানে বসাও, বসালে তুমি তোমার এফ এর মানটা পেয়ে যাবে। আর দিকটা কোন দিকে হবে তাহলে বলো? তল বরাবর বাইরের দিকে, মানে ভি নিচের দিকে, ভি নিচের দিকে, বি হচ্ছে এইদিকে, এটা হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? ডান হাত, ডান হাত নিতে হবে। 4টা আঙ্গুল তুমি তোমার চুম্বক ক্ষেত্রের দিকে দাও, তুমি তোমার থামসটা নিচের দিকে দাও, নিচের দিকে দিলা, তাহলে হাতটা কি বলতেছে দেখো, এই যে তোমার দিকে যাচ্ছে না? মানে আমরা বোর্ডকে যদি চিন্তা করি যে এই নিচের দিকে হচ্ছে আমাদের বি, সরি নিচের দিকে হচ্ছে আমাদের যে কারেন্ট, সেটা মানে প্রোটন যেটা যেটা যাচ্ছে সেদিকে, এদিকে হচ্ছে আমাদের কারেন্টটা যেটা সেটা, আর এদিকে হচ্ছে আমাদের বি। এই সাউথ থেকে নর্থে হচ্ছে আমাদের বি। তাহলে আমি যে বি এর দিকে দিলাম, থামসটা নিচে দিলাম, বলটা কোন দিকে? এই বরাবর। ক্লিয়ার? ওকে, তো এখন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই আর কি। হ্যাঁ, তো 3 নাম্বার যে কোশ্চেনটা যেটা ছিল, 3 নাম্বার কোশ্চেনটা কি ছিল দাও, এটা একটু মুছে নেই। 3 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে 250 পাক বিশিষ্ট বৃত্তাকার, আশা করি তোমার বোর্ডে দেখতে পাচ্ছ, 250 পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। যদি কয়েলটিতে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 20 অ্যাম্পিয়ার হয়, তাহলে কয়েলের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? খুবই সহজ অঙ্ক, বইয়ের 2010-11 সালে আসছিল। কেন কোশ্চেনটা আসলে দিছিল আমি নিজেও জানি না। তো এখানে দেখো, এখানে তোমার কি দেওয়া আছে, পাক সংখ্যা দেওয়া আছে। তোমরা এই কোশ্চেন থেকে একটু দেখো, বোর্ড থেকে, স্ক্রিন থেকে, যে এন এর মান, এন কি? এন হচ্ছে পাক সংখ্যা, তাই না? পাক সংখ্যা, পাক সংখ্যা কত দেওয়া আছে বলো? পাক সংখ্যা 250, 250। ঠিক আছে, তারপর তোমার কি দেওয়া আছে? তারপর হচ্ছে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, কয়েলের ব্যাসার্ধ, আর এর ভ্যালু দেওয়া আছে। আর ইকুয়াল টু কত দেওয়া আছে বলো? আর ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে তোমার, আমরা কত দেখতে পাচ্ছি? আর ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার আর কি দেওয়া আছে দেখো, কারেন্টের ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে। আই ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে তোমার 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কি বের করতে বলছে বলো? চুম্বক ক্ষেত্রের মান। তো আমরা বি ইকুয়াল টু কি জানি? বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে বি ইকুয়াল টু মিউ নট এন আই বাই কত বলো? 2 আর। তো আমরা সবকিছু ভ্যালু জানি। মিউ নট হচ্ছে কি? চুম্বক প্রবেশতা, যেটা আর কি পারমিয়াবিলিটি। ঠিক আছে, দেখো তো পারমিয়াবিলিটি ইন ফ্রি স্পেস, চুম্বক প্রবেশতা যেটা, তাহলে এর ভ্যালুটা কত? মিউ নটের ভ্যালুটা 4 পাই 10 টু দি পাওয়ার -7। এন এর ভ্যালু হচ্ছে 250, আর এর ভ্যালু হচ্ছে কত বলো? 20 ডিভাইডেড বাই 2 আর, 2 ইনটু আর, আর হচ্ছে কত বলো? আর হচ্ছে 5। এটা করে যেটা আসবে, এই ক্যালকুলেশনটা করে তত টেসলা দিলেই অঙ্কটা শেষ। এই অঙ্ক বইটা আসলে 2010-11 সালে। যাই হোক, হোয়াটএভার ইট ইজ, আমরা এগুলো নিয়ে মন্তব্য না করি। তো তোমরাই বুঝো যে এই এত সহজ কোশ্চেনও আসে, তো একটু মাথা ঠান্ডা রাখতে হবে, নর্মাল চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা আসলে অ্যাকচুয়ালি বইটার না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই কোশ্চেনটা বইটার সাথে সলভ করা উচিত, ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। দেখো তো এটা হচ্ছে কুয়েটে আসছিল 2008-9 সালে। কোশ্চেনটা কি আমরা একটু পড়ি, দেখো। একটি সোজা তারের দৈর্ঘ্য 0.02 মিটার। হ্যাঁ, তারপর বলছে যে একে 0.05 ব্যাসার্ধের, 0.05 ব্যাসার্ধের বাঁকিয়ে একটি বৃত্তাকার পরিধি হিসেবে বাঁকিয়ে তারটির মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হলে বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। মানে একটা, তাহলে তুমি চিন্তা করো, তোমার এখানে পরিধির কথা যেটা বলছে, পরিধির যে দৈর্ঘ্যটা, মানে তারের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা বলছে হচ্ছে 0.02 তারের দৈর্ঘ্য। মানে একটা তার আছে তোমার কাছে, এটা একটা তার, এই তারের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে 0.02 মিটার। ঠিক আছে, কিন্তু তোমার একটা বৃত্ত তৈরি করতে হবে, সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 0.05। একটু মাথায় চিন্তা করো তো, যে এতটুকু একটা তার দিয়ে কি আমার পুরো বৃত্তটা করা পসিবল? পসিবল না। তাহলে কি, তাহলে এই তারটুকু, এই লেন্থটুকু, এই বৃত্তের আসলে কত অংশ, আমরা সেই জিনিসটা বের করব। তো সেটা কিভাবে করতে পারি বলো? আমরা দেখো, আমরা তোমার কাছে যদি মনে করো একটা দড়ি দিছে, জাস্ট একটা দড়ি, কলমে পেঁচাতে হবে, তুমি কত প্যাঁচ দিতে পারবা? সেটার জন্য তুমি কি করবা বলো তো? এই যে যে তুমি যার উপরে পেঁচাচ্ছ, মানে যে বৃত্তাকার একটা অবজেক্টের উপরে তুমি দড়িটা পেঁচাচ্ছ, সেই বৃত্তের ব্যাসার্ধটা কত,
তারপর তুমি সেই বৃত্তের ব্যাসার্ধ জানলে বৃত্তের পরিধি বের করতে পারবে। তখন তুমি কি করো দেখো, তুমি কত প্যাচ দিতে পারবে সে তুমি কিভাবে বের করো, তুমি তোমার তারের লেন্থকে বৃত্তের পরিধি দিয়ে ভাগ করো। তো এই ক্ষেত্রে কম হয়েছে তো কি হয়েছে, আমরা কি সৎভাবে বাদ দিয়ে দেবো বলো? অবশ্যই না। আমরা হচ্ছে এই ক্ষেত্রেও তার যে এন এর ভ্যালু কত প্যাচ দেওয়া পসিবল সেটা হচ্ছে আমরা বের করব এল বাই টয়েস পাই আর এর ফর্মুলাতে, মানে আমি টোটাল যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে আমরা এন ইকুয়াল টু কত সেই জিনিসটা পাবো। তো আমাদের বি এর ভ্যালু তো আমরা সবাই জানি, বি ইকুয়াল টু হচ্ছে কি কিছুক্ষণ আগে আমরা করছি মিউ নট এন আই বাই টু আর বৃত্তাকার কুণ্ডলের ক্ষেত্রে অলওয়েজ সবসময় একটা ফুল বৃত্ত হোক কিংবা হচ্ছে একটা অর্ধবৃত্ত হোক কিংবা একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ হোক, যতটুকুই হোক না কেন সেখানে বৃত্তাকার বৃত্তের কেন্দ্রে কত চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেজন্য তোমার মিউ নট এন আই বাই টু আর দেখে করতে হবে। ক্লিয়ার? ওকে ফাইন। তো দেখো এখন আমরা যদি এন এর পরিবর্তে এল বাই টু পাই আর বসাই তাহলে আমাদের জিনিসটা কি আসতেছে দেখো, মিউ নট আই তো আগে থেকেই ছিল, যা ছিল আছে, ঠিক আছে, সমস্যা নাই। তো এখন তোমার এন এর ভ্যালু হচ্ছে এল বাই টু পাই আর, তো নিচে একটা টু আর আছে, তাহলে আলটিমেটলি তোমার কি আসতেছে দেখো মিউ নট আই এল বাই 4 পাই আর স্কয়ার। তুমি কিন্তু সবকিছুর ভ্যালু কিন্তু তুমি জানো এখানে। দেখো আমরা আই এর ভ্যালুটা কত জানি, আই ইকুয়াল টু মানে আমার এই তাহলে কি বুঝলাম আমরা বলো, আমাদের যে লেনটা দিছে তারের সেটা দিয়ে পুরো একটা বৃত্ত হবে না, একটা বৃত্তের কিছু অংশ হতে হবে, কত অংশ হবে সেটা তো জানার দরকার নাই তোমার, ঠিক আছে? তো দেখো তাহলে তোমার এখন এইখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে তারের দৈর্ঘ্য দেওয়া আছে, তারপর হচ্ছে আই দেওয়া আছে, আই দেওয়া আছে হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, তারপর যে তারের যে দৈর্ঘ্য সেই তারের দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে 0.02 মিটার, তারপর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে তোমার 0.05 মিটার, 05 মিটার। তো দেখো আই জানি, এল জানি, আর জানি, সব জানি, আর মিউ নট বাই 4 পাই তো কনস্ট্যান্ট, মিউ নট বাই 4 পাই বাই 10 টু দি পাওয়ার -7, কারণ হচ্ছে কি যে মিউ নট হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, ভ্যালুগুলো বসায় অঙ্ক করো, শেষ। ক্যালকুলেটর আবার চাপতে ইচ্ছা করতেছে না আর কি। ওকে, তো দেখো এখন আমরা এই তো 4টা কোশ্চেন সলভ করলাম, আরো 3টা কোশ্চেন আছে। আমরা হচ্ছে এবার বুয়েট 2018-19 এর যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা কিন্তু বুয়েট এখানে তোমাদের কোনো কোশ্চেন আসতে পারে যে 2019 লেখা 19 এর কোশ্চেনটা করতেছি না, 19 কোশ্চেনটা আমি অলরেডি সলভ করে দিয়েছি আর কি। এবার যে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা, চ্যাপ্টার আসলে অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই কোশ্চেন আসে আর কি বলতে গেলে। ওকে, তো আমরা কোশ্চেনটা একটু পড়ি, আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তো কোশ্চেনটা কি ছিল, একটি কন্ডেনসারের বলতেছি, হ্যাঁ লেখা পড়া যাচ্ছে না, একটি কন্ডেন্সারের দুটি সমান্তরাল প্লেটের মধ্যে 600 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। মানে কন্ডেন্সার বেসিক্যালি কি করে, কোথায় থাকে আমরা দেখছি আর কি, এসিতে থাকে, ফ্রিজে থাকে, ঠিক আছে, আর অনেক জায়গাতেই থাকে। তো জিনিসটা হচ্ছে এখানে দুটো সমান্তরাল পাত আছে, এই জিনিসটা বোঝা যায়, দুটো সমান্তরাল প্লেট আছে, এরকম একটা প্লেট, এরকম একটা প্লেট, এই দুটো প্লেটের মাঝখানে তুমি একটা বিভব পার্থক্য দিছো আর কি। সেই বিভব পার্থক্য কত বলো, বিভব পার্থক্যটা হচ্ছে তোমার 600 ভোল্ট। কত ভোল্ট বলো? 600 ভোল্ট। এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা হচ্ছে 600 ভোল্ট, ঠিক আছে? তো এখন বলছে যে প্লেট দুইটির মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে 3 মিলিমিটার, মানে এই যে ডিসটেন্সটা দুইটা প্লেটের মাঝখানে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে 3 মিলিমিটার, আর তাদের মাঝখানে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে 600 ভোল্ট, 600 ভোল্ট, ঠিক আছে? তো আশা করি এই ছবি দেখে তোমার মাথায় অলরেডি চলে আসে, এখান থেকে আমি ই বের করতে পারবো। ই ইকুয়াল টু কত বলো, ই ইকুয়াল টু হচ্ছে ভি বাই ডি। হ্যাঁ, ই ইকুয়াল টু কত বলো, ইকুয়াল টু হচ্ছে ভি বাই ডি, ই এর সাথে ডি গুণ করলে আমরা ভি পাই, যাই হোক হোয়াটএভার। তো দেখো এখন এইখানে তারপরে কি বলছে, তাও বলছে হচ্ছে যে 2 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে একটি ইলেকট্রন উলম্বভাবে প্লেট দুটির মধ্য দিয়ে ছেড়ে দেওয়া হলো, ছোড়া হলো আর কি, হ্যাঁ মানে নিচে ছোড়া হলো উলম্বভাবে, তা কোনো দিক পরিবর্তন না করে চলতে থাকলো। এটা তো কোনো ধরো কোনোভাবেই তো হইতে পারে না। হ্যাঁ, আমি একটা ইলেকট্রন ছুড়লাম, সোজা ছুড়লাম, সে সোজা সোজা যেতে থাকলো, এটা কি জাদুর খেলা? মানে তোমার হচ্ছে যে দেখো জিনিসটা একটু এভাবে চিন্তা করো যে একটা ইলেকট্রন এইখানে আছে, আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে, দেখো প্লাস থেকে মাইনাসের দিকে, মানে এই বরাবর সব তড়িৎ ক্ষেত্রগুলো থাকবে, তড়িৎ ক্ষেত্রগুলো থাকবে। তো একটা ইলেকট্রন কি করতে যাচ্ছে,
নিচে আসতে যাচ্ছে কিভাবে, খাড়া লম্ব হবে নিচে আসতে যাচ্ছে, এই দিকে নিচে আসতে যাচ্ছে, এইভাবে ইলেকট্রনটা আসতে যাচ্ছে এই ক্ষেত্রের ভিতর দিয়ে। সে সোজাসুজি আসতে পারবে বলো? যদি শুধু তড়িৎ ক্ষেত্র থাকে এখানে, সোজাসুজি কিন্তু আসতে পারবে না। তার একটা বল কাজ করবে কোন দিকে বলো? এই দিক বরাবর। তাহলে ইলেকট্রনের সে দিকটাই কি করবে? সে তো বাঁকাই দিবে, কিন্তু তারপরেও বলতেছে যে ইলেকট্রনটা সোজাসুজি পড়বে। তার মানে নিশ্চয়ই অন্য কোনো একটা ক্ষেত্র ছিল। সেই ক্ষেত্রটা কি ছিল দেখো, কোশ্চেনটা পরের অংশটুকু পড়লে আমরা বুঝতে পারবো। তো এখন এরপর বলছে হচ্ছে যে প্লেট এমন ছড়ালাম কিন্তু তা কোনো দিক পরিবর্তন না করে চলতে লাগলো। ওকে ফাইন। তাহলে এজ ইফেক্টকে উপেক্ষা করে কন্ডেন্সারের দুটি সমান্তরাল পাতের চুম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করো। কন্ডেন্সার হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক একটা সিস্টেম, তো সেখানে ম্যাগনেটিক ফিল্ডও থাকে আবার ইলেকট্রিক ফিল্ডও থাকে। হ্যাঁ, তো তোমরা যদি আমাদের যে চুম্বক ক্ষেত্রের যে ভিডিও সিরিজটা আছে সেটা যদি তোমরা যদি কেউ দেখে থাকো, তো সেখানে কিন্তু আমরা লাস্টে যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সেটা বেসিক্যালি ছিল হচ্ছে ভেলোসিটি সিলেক্টর। তো ভেলোসিটি সিলেক্টর আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে তোমার অনেকগুলো পার্টিকেল যদি একটা ডিফারেন্ট ভেলোসিটিতে সে যদি একটা জায়গাতে যাইতে থাকে, তখন দেখা যায় কি যে একটা নির্দিষ্ট কন্ডিশনের জন্য তোমার একটা নির্দিষ্ট ভেলোসিটির কণাকেই সেই কণাটাই হচ্ছে সোজাসুজি চলে যায়। হ্যাঁ, তো সেই কন্ডিশনটাই আমরা আজকে বেসিক্যালি এখানে দেখব। তো এরকম হয় হচ্ছে এমন একটা ফিল্ডে, যেই ফিল্ডে মানে যে কণাটা যাচ্ছে সেই কণার চলার দিক, ইলেকট্রিক ফিল্ডের দিক আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিক পরস্পর পারপেন্ডিকুলার, মানে তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে তারা একজন আরেকজনের সাথে লম্ব। মানে আমরা যদি একটু সহজ করে বলি, তাহলে ধরো এই দিক বরাবর যদি তোমার বি থাকে, সরি এই দিক বরাবর যদি তোমার ই থাকে, আর এই দিক বরাবর নিচের দিক বরাবর যদি তোমার ভি থাকে, কিংবা তোমার কারেন্টের দিক থাকে, যেটাই বলো আর কি, ঠিক আছে? তাহলে তোমার যে বি এর যে দিকটা, বি এর দিকটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, মানে লম্ব থাকবে, এদের সাথে প্রত্যেকের সাথে লম্ব থাকবে, আয়ের দিক কিংবা ভি এর দিক। ভি এর দিকে তো বেসিক্যালি চার্জ যেদিকে মুভ করতেছে সেই দিকে। হ্যাঁ, মানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, তারপর হচ্ছে এই কোণটা, কিংবা হচ্ছে এটা, যেটাই বড় না কেন সবগুলোই হচ্ছে তোমার লম্ব হবে। তো এই ভেলোসিটি সিলেক্টরের ওই চ্যাপ্টারটাতে কিন্তু, ওই টিউটোরিয়ালটাতে কিন্তু আমি খুব সুন্দর করে বলেছিলাম। তোমরা যদি চাও তাহলে আমি ডেসক্রিপশনে তোমাদের সেই ভিডিও লিংকটা দিয়ে দিব আর কি। ওকে, তো আমরা কোশ্চেনটা সলভ করি। হ্যাঁ, দেখো জিনিসটা হচ্ছে কি যে ইলেকট্রনটা সোজাসুজি যাচ্ছে নিচের দিকে, তাইলে আমরা বুঝতেছি আমাদের যে ইলেকট্রিক যে ফোর্স, এই ইলেকট্রিক ফিল্ড থাকার কারণে, মানে তড়িৎ ক্ষেত্র থাকার কারণে এখানে যে তড়িৎ বল সৃষ্টি হবে ইলেকট্রনের উপরে, সেটা কোন দিক বরাবর? তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর, তাই না? কেন? কারণ আমরা এফ ইকুয়াল টু কি জানি বলো? এফ ইকুয়াল টু হচ্ছে আমরা কিউ ই জানি। তো কিউ হচ্ছে কি? চার্জ, চার্জিত কণার যে চার্জটা সেটা। তো চার্জিত কণাটা কে? এখানে ইলেকট্রন। তাহলে কিউ মানে কত? 1.6 × 10⁻19। কিউ ইকুয়াল টু 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে আমাদের হচ্ছে ই যেটা, তাহলে আমি ই কিভাবে বের করব? ই কি? তো তড়িৎ ক্ষেত্র। কিছুক্ষণ আগেই তো আমি বললাম যে ই হচ্ছে আমরা বের করি কিভাবে বলো? v/d করে। তো ভি আমি জানি, ডি জানি, তাহলে আমি অবশ্যই কি বের করতে পারবো বলো? ই বের করতে পারবো। তাহলে ই কত আসবে দেখো, 600 ডিভাইডেড বাই 3 মিলিমিটার। 3 মিলিমিটার মানে কত? 3 × 10⁻³ তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে 200 × 10⁻³ আসবে। কত আসবে বলো? 200 × 10⁻³ কিংবা 2 × 10⁵ নিউটন পার কুলম্ব আমরা বলতে পারি চাইলে। ঠিক আছে? ওকে, তো এখন দেখো, এখন হচ্ছে আমাদের এই দিক বরাবর একটা বল আছে, বল সে ফিল করতেছে, কিন্তু তারপরে তার যদি সোজাসুজি যাইতে হয় তাহলে তার কি হইতে হবে? তাহলে তার এই দিক বরাবর একটা চুম্বক বল থাকতে হবে না বলো? এফ এম, মানে ম্যাগনেটিক ফোর্স থাকতে হবে না পরস্পর বিপরীত দিকে? ইলেকট্রিক ফোর্সটা যেদিকে, ম্যাগনেটিক ফোর্সটা হচ্ছে তার বিপরীত দিকে, ঠিক সেম হইতে হবে। এফ এম ইকুয়াল টু কি হইতে হবে বলো? এফ ই হইতে হবে। এফ এম ইকুয়াল টু কি হইতে হবে? এটাকে যদি আমরা এফ এম বলি, সরি এটাকে যদি আমরা এফ ই বলি, তাহলে আমাদের বুঝতে পারতেছি এখানে একটা চুম্বক ক্ষেত্র থাকতে হবে। সেই চুম্বক ক্ষেত্রের জন্য যে বলটা সৃষ্টি হবে সেই বলের দিকটা বিপরীত দিকে। কার বিপরীত দিকে? তড়িৎ বলের বিপরীত দিকে। ঠিক আছে? তাহলে এফ এম ইকুয়াল টু কি হবে বলো? এফ এম ইকুয়াল টু হচ্ছে এফ ই। ক্লিয়ার? তো এখন এই দিকে যদি এফ এম মানে একটা চুম্বক বল থাকতে হয়, তাইলে তার চুম্বক ক্ষেত্রের দিক ডিরেকশনটা কোন দিকে থাকতে হবে? চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কোন দিকে থাকতে হবে? দেখো,
তুমি চিন্তা করো, এটা ভিজুয়ালাইজ করো মনে মনে, জাস্ট একটু সামনে মনে করো, তুমি তোমার সামনে চিন্তা করো, আমি আমার সামনে চিন্তা করতেছি, যেমন তুমি তোমার সামনে চিন্তা করো। হ্যাঁ, চিন্তা করতেছো, কি চিন্তা করতেছো দেখো, যে তোমার একটা চার্জ নিচের দিকে পড়তেছে, নিচের দিকে পড়তেছে, তো তোমার বল সৃষ্টি হইতে হবে হচ্ছে এই দিকে। কোন দিকে দেখো, এই দিকে, মানে এই যে এই বরাবর যদি আমি চিন্তা করি, এই যে এই বরাবর, মানে এই দিকে তো তোমার ইলেকট্রিক ফিল্ড আছে। দেখো এভাবে চিন্তা করো, এই যে এইদিকে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এই পাশে পজিটিভ, বাম পাশে পজিটিভ, ডান পাশে নেগেটিভ। ইলেকট্রিক ফিল্ডটা কই থেকে কই যাবে দেখো, পজিটিভ থেকে নেগেটিভে, পজিটিভ থেকে নেগেটিভে, পজিটিভ থেকে নেগেটিভে। তাহলে তোমার যে তড়িৎ ক্ষেত্রের জন্য যে তড়িৎ বলটা সৃষ্টি হবে সেটা কোন দিকে কাজ করবে, তোমার ডান দিকে, তোমার সামনে যে আছে বস্তুটা চিন্তা করো, তোমার সামনে ডান দিকে, ডান দিকে। ঠিক আছে, তো এখন বস্তুটা যদি সোজাসুজি নিচে পড়তে হয়, ইলেকট্রনটা যদি সোজাসুজি নিচে পড়তে হয়, তাহলে তোমার কি করতে হবে, ঠিক বিপরীত দিকে একটা বল দরকার। তাহলে বিপরীত দিকে যদি তোমার ফোর্সটা হইতে হয়, আমাদের যে হাতের যে রুলটা ছিল সেই অনুযায়ী আমরা কি বলতেছিলাম বলো, বল যেদিকে এই তালুটা হচ্ছে সেদিকে মুখ করে থাকে, তো সেদিকে মুখ করে দিলাম, সেদিকে মুখ করে দিলাম। তো এখন দেখো, এখন তুমি যদি তোমার এই দিকেই তালু রাখতে চাও, তাহলে তোমার তো কারেন্টের ডিরেকশন তো মিলতেছে না, কারণ তুমি যে ইলেকট্রনের সাথে তো নিচের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে দেখো, নিচের দিকে যাচ্ছে, তাহলে তোমার হাতটাকে কি করতে হবে দেখো, এইদিকে ঘোরা দিতে হবে। তাহলে তুমি যে পৃষ্ঠে দেখতেছো সেই পৃষ্ঠ থেকে বাইরের দিকে, কোন দিকে হবে বলো, যে পৃষ্ঠ দেখতেছো সেই পৃষ্ঠ থেকে বাইরের দিকে। ঠিক আছে, তাহলে আমাদের যে বি এর দিক, সেই বি এর দিকটা হচ্ছে কোন দিকে হবে বলো, আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই তল বরাবর হচ্ছে ই হচ্ছে নিচের দিকে, আর এই দিক বরাবর হচ্ছে ই, তাহলে তোমার বি হইতে হবে হচ্ছে এটার ঠিক বাইরের দিকে, বাইরের দিকে। ঠিক আছে, এখানে একটা ওয়াল চিন্তা করো, এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো। তো ভি ক্রস ই যদি তুমি করো, মানে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, সেই ক্ষেত্রে এফ এর দিকটা হচ্ছে এই দিকে হয়, সেটা আমরা ক্রস দিয়েও বুঝতে পারি। ওকে, তাহলে আমরা বি এর মানটা বের করতে পারবো। কিভাবে বি এর মান বের করতে পারবো দেখো, এফ এম ইকুয়াল টু হচ্ছে কত জানি আমরা বলো, কিউ ভি বি। তো এখানে তো 90 ডিগ্রি, তো এজন্য আমরা এটা দিলাম না। তো তাইলে খেয়াল করো যে দুই পাশ থেকে আসলে কিউ চলে যাচ্ছে, কিউ চলে যাচ্ছে, কিউ বাদ চলে যাচ্ছে, এই কিউ আর এই কিউ হচ্ছে বাদ। ঠিক আছে, তাহলে আমাদের এখন এখানে কি বের করতে হবে বলো, বি এর ভ্যালু বের করতে হবে। বি ইকুয়াল টু হচ্ছে কত আসছে, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে ই বাই ভি। ই বাই কত বলো, বি ইকুয়াল টু হচ্ছে ই বাই ভি। আচ্ছা, ই জানি আমরা, ই জানি, ভি এর মান তো আমাদের বলেই দিচ্ছে মেবি কোশ্চেনে। হ্যাঁ, ভি এর মান তোমার বলে দিচ্ছে, ভি এর মান বলছে হচ্ছে 2 × 10⁶। ভি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 × 10⁶ মিটার/সেকেন্ড। দেখো আমরা কিন্তু এই জিনিসটাই দেখছিলাম আসলে, ওই যে ভেলোসিটি সিলেক্টরের যে টিউটোরিয়ালটা যেটা ছিল আর কি। ঠিক আছে, লাস্ট যেটা আমি যে লিংকটা দিয়ে দেবো এই ডেসক্রিপশনে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, যারা দেখছো তারা তো বুঝতেছো অলরেডি যে ভি ইকুয়াল টু আমরা সেখানে দেখছিলাম যে ই বাই বি, ই বাই কি বলো, ই বাই বি। এটা কখন হয় বলো, এটা কখন হয় যখন হচ্ছে ভি বি আর হচ্ছে ই, তারা তিনজন মিউচুয়ালি পরস্পর পারপেন্ডিকুলার থাকে, মানে লম্বভাবে অবস্থান করে আর কি। ঠিক আছে, তিনটা পরস্পর লম্ব, তখন শুধুমাত্র বি ইকুয়াল টু ই বাই বি হইলে ওই ভেলোসিটিতে যে কণাটা যাচ্ছে সেই কণাটা হচ্ছে তোমার কি হবে বলো, ঠিক সোজাসুজি চলে যাবে, কোনো দিক পরিবর্তন করবে না। খুব ইন্টারেস্টিং জিনিসটা, যে একটা কণা, চার্জিত কণা উপর থেকে নিচে পড়তেছে, এই দিক বরাবর হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে তোমার বিটা কোন দিকে থাকলে সে সোজাসুজি যাবে, তাহলে সে কোন দিকে থাকলে যাবে দেখো, এই যে বাইরের দিকে, বাইরের দিকে। ক্লিয়ার, কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক টুইস্ট আছে। তো তোমরা এই যে ভি এর ভ্যালুটা এখানে বসাও, ই তো আমরা বাইরে করছি, করলে তুমি তোমার বি পেয়ে যাবা, আর দিক তো বললাম কোন দিকে হবে। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল দেখো, নেক্সট কোশ্চেনটা আমরা একটু পড়ি। ছিল হচ্ছে একটি লম্বা পরিবাহী তারে আর ইকুয়াল টু 0.15 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করে উহার বাকি অংশ সোজা রাখা হলো। হ্যাঁ, মানে একটা লম্বা পরিবাহী তার আছে তোমার কাছে, সেটা যেহেতু তার লেন্থটা বলে দেওয়া নাই, অসীম দৈর্ঘ্য বলা নাই, তো আমরা ধরে নিই অসীমই ধরে নিই আর কি, অনেক লম্বা তার আর কি। যাই হোক, তো তুমি সেই একটা তারকে হচ্ছে একটা প্যাচ দিছো আর ব্যাসার্ধে, সে আর এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে 0.15। তোমরা কোশ্চেনে বোর্ডে দেখতে পাচ্ছ আশা করি। তো কি বলছে, বাকি অংশ সোজা রাখা হয়েছে। তো জিনিসটা আমরা একটু ছবিতে এঁকে দেখার চেষ্টা করি। মানে এরকম মনে করো যে এই যে এরকম একটা পোর্শন আছে, সোজা অংশ, তারপরে এসে তার এই যে এমন তুমি একটা পাক দিছো, পাক দিয়ে আবার তার সোজা অংশটা গেছে, আবার তার কি গেছে দেখো, আবার তার সোজা অংশটা এই পাশে চলে গেছে, এই পাশে চলে গেছে। মানে আমরা যদি এইভাবে চিন্তা করি, এইভাবে চিন্তা করি যে কারেন্টটা এদিকে আসতেছে, এই যে তুমি এইভাবে পাক দিছো, এইভাবে পাক দিছো, ঘোরাইছো,
ঠিক আছে? তাহলে তুমি আসলে কি করছো দেখো, এই যে এখানে কারেন্টটা কিভাবে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না বলো? এই পাকে তুমি যদি এভাবে করে পাক দাও, যদি এমনি করে পাক দিতা, এমনি করে পাক দিয়ে কি পসিবল? এভাবে করে এইভাবে কিন্তু পাক দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে তখন কিভাবে যাচ্ছে, এই যে এইদিকে তোমার তারটা, এটা হচ্ছে ফার্স্ট তার। সেকেন্ড আরেকটা তারের কথা বলছে এখানে, সেটা হচ্ছে অন্য একটি লম্বা পরিবাহী তার উক্ত কুণ্ডলীর কেন্দ্র হতে, কুণ্ডলীর কেন্দ্র কোথায়? এই যে লম্বা পরিবাহী তার অন্য একটি কুণ্ডলীর উক্ত কুণ্ডলীর কেন্দ্র হতে ডি ইকুয়াল টু 0.15 দূরে সমান্তরালে বিপরীত দিকে একই মানের প্রবাহ চালানো হলো। মানে আরেকটা তার আছে এখান থেকে তোমার কতটুকু ডিস্টেন্সে বলো? 0.25, ঠিক আছে? মানে এই যে দেখো, এই যে এটা হচ্ছে তার কেন্দ্র বরাবর, তো এখান থেকে এই যে এইটুকু হচ্ছে কত আছে বলো? 0.25 মিটার, 0.25 মিটার। তো আমাদের ব্যাসার্ধ বলছে, ব্যাসার্ধ এই যে এতটুকু তো ব্যাসার্ধ, তো সেই ব্যাসার্ধ হচ্ছে কত দেখো? ব্যাসার্ধ হচ্ছে তোমার 0.15 মিটার, ঠিক আছে? তো তাইলে খেয়াল করো, তাইলে হচ্ছে তোমার যদি বলে যে এই তারে হচ্ছে বিপরীত দিকে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, এইদিকে হচ্ছে এই তারে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, এইদিকে হচ্ছে এই তারে, এই যে এইদিকে বিপরীত দিকে বলছে, সমান্তরালে আছে, বিপরীত দিকে পরিবাহিত হচ্ছে। তাহলে এই কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের মানটা বের করতে বলছে। সরি, কোশ্চেনটা ছিল হচ্ছে কেন্দ্রে কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান 4.72 মাইক্রো টেসলা করতে বিদ্যুৎ প্রবাহের মান কত হবে সেটা বলছে। মানে কেন্দ্রে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি আমরা একটা নাম দেই, ও পয়েন্ট নাম দেই, তাহলে ও পয়েন্টে যে ও বিন্দুতে বি, ও বিন্দুতে কি বলো? চুম্বক ক্ষেত্রের মান যে বি, সেটা দেওয়া আছে। কত দেওয়া আছে বলো? সেটা দেওয়া আছে হচ্ছে তোমার 4.72 মাইক্রো টেসলা। 4.72 মাইক্রো টেসলাকে আমরা 10⁻⁻6 টেসলা লিখতে পারি। তাহলে তোমরা একটু চিন্তা করো যে এখানে আসলে কত ভাবে বি তৈরি হবে, কত ভাবে চুম্বক ক্ষেত্রটা তৈরি হওয়া সম্ভব, ঠিক আছে? কত ভাবে চুম্বক ক্ষেত্র হতে পারে বলো? যে এখানে আসলে 3 ভাবে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। দেখো, এটা একটা সোজা তার, এটাও একটা সোজা তার, অসীম দৈর্ঘ্যের তার। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের আশেপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয় না বলো? তো সেটা আমরা কিভাবে বুঝি? দেখো, এই যে এখানে কি পরিমাণ, এখানে তো আই মানে কারেন্ট পরিবাহিত হচ্ছে, তো তুমি কারেন্টের দিকে তুমি তোমার থামসটাকে দাও, কারেন্টের দিকে তুমি তোমার থামসটাকে দিলা, তাহলে তোমার এই যে এই পয়েন্টে আমার বাকি আঙ্গুলগুলো কারেন্টের দিকে যদি আমরা রোল করি, থামসটাকে কারেন্টের দিকে রেখে যদি বাকি আঙ্গুলগুলোকে রোল করি, তো রোল করলে কি বলতেছে দেখো, এই যে আমরা এখানে দেখি, এটা হচ্ছে আমাদের সে তার, এই বরাবর কারেন্ট যাচ্ছে, তো আমি থামসটাকে এই কারেন্টের দিকে দিলাম, দিয়ে বাকি আঙ্গুলগুলোকে রোল করলে, মানে যদি ঘুরাইলে এই পাশে এই যে দেখো কলমের উপরে যে দিকে, সেদিক দিয়ে আমার বাকি আঙ্গুলগুলো কি বের হয়ে আসতেছে না? আর নিচের দিক দিয়ে আমার বাকি আঙ্গুলগুলো কি হচ্ছে? ঢুকতেছে। কখন? যখন হচ্ছে কারেন্টটা এই দিকে পরিবাহিত হচ্ছে, এই দিকে, মানে আমি আমার থামসটাকে যদি এই দিকে রাখি তখন, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তাহলে তোমার যদি কারেন্টটা যদি এই দিকে পরিবাহিত হইতো, তাহলে আমার থামসটাকে কি কোন দিকে রাখা লাগতো? এই দিকে। বাকি আঙ্গুলগুলোকে যদি আমি ঘুরাইতাম, তাহলে আমি উপর দিক দিয়ে আঙ্গুলগুলো কি করতেছি? ভেতরে ঢুকাচ্ছি, আর বাইরের দিক দিয়ে আমি কি করতেছি? দেখো, বের করে আনতেছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলতে পারি বলো? এই যে এই ক্ষেত্রে বি এর দিক যেদিকে, সেটা হচ্ছে বাইরের দিকে। এই যে এই পয়েন্টে এই তারের এই দিকে, তুমি যদি চিন্তা করো লেফট থেকে রাইটে যখন তোমার কারেন্টটা যাচ্ছে, তখন ও বিন্দুতে যে বি এর মান, সেটা হচ্ছে বাইরে। তো বাইরে আমরা কি দিয়ে বোঝাই বলো? ডট দিয়ে বোঝাই, ডট দিয়ে। তাহলে আমরা যদি বিয়ন চিন্তা করি, বিয়ন হচ্ছে কার জন্য বলো? প্রথম অসীম তারের জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার বি টু হচ্ছে কুণ্ডলীর জন্য। এই যে এখানে একটা পাক আছে না, কুণ্ডলীর জন্য। এখন তুমি বলো তো যে কুণ্ডলীর ক্ষেত্রে তোমার বিয়ের দিকটা কোন দিকে হবে? দেখো, আমি হচ্ছে এখন কারেন্টটা কোন দিকে ঘুরতেছে? যে এইভাবে ঘুরতেছে না? যেভাবে ঘুরুক না কেন, মানে তুমি একটাকে যদি কারেন্ট ধরো, তোমার থামস দিয়ে কি বুঝাবে? চুম্বক ক্ষেত্র। যদি তুমি থামস দিয়ে কারেন্ট ধরো, তাহলে হাত ঘোরানো, এটাতে কি বুঝবে বলো? চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? দেখো, আমি এখন হচ্ছে কারেন্টের দিকে আমি আমার ফিঙ্গারগুলোকে রোল করলাম, কারেন্টগুলো কিভাবে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমার থামসটা কোন দিকে আছে? এই দিকে আছে। তাহলে এই ক্ষেত্রে বিটা হচ্ছে কোন দিকে? দেখো, উপর দিকে।
তাহলে আমরা প্রথম তারের জন্য দেখলাম B1 আর B2 এর যে দিক সেই দিকটা হচ্ছে কোন দিকে হবে বলো, উপর দিকে হবে, মানে তল বরাবর বাইরের দিকে, তল বরাবর বাইরের দিকে। হ্যাঁ, বাইরে দেখো যে B1 আর B2 এর দিকটা হচ্ছে কোন দিকে বলো, সেম একই দিকে। তাহলে B3 যেটা, B3 এর দিকটা বলতে বোঝাচ্ছে হচ্ছে কার জন্য বলো, দ্বিতীয় যে অসীম তারটা আছে, দ্বিতীয় যে অসীম তারটা আছে, তাহলে দ্বিতীয় তারের জন্য, দ্বিতীয় তারের জন্য। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় তারের জন্য হচ্ছে কোন দিকে হবে বলো, দ্বিতীয় তারের জন্য হচ্ছে ভিতর দিকে হবে। কেন ভিতর দিকে হবে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ হচ্ছে কি, দেখো আমি হচ্ছে আমার থাম্বসটাকে এখন এইদিকে রাখবো, বাকি আঙ্গুলগুলোকে রোল করব, রোল করলে এই পয়েন্টে আর বাকি আঙ্গুলগুলো কি করতেছে, ঢুকতেছে। তাহলে আমাদের B3 এর দিকটা কোন দিকে হবে বলো, ভিতর দিকে। এটার দিকটা কোন দিকে হবে, বাইরের দিকে, বাইরের দিকে। তাহলে আমাদের যে ফাইনাল যে বিটা, সেই বি ইকুয়াল টু কি আসবে বলো, B1 প্লাস B2 মাইনাস B3। তাহলে B1 হচ্ছে কিসের জন্য, দেখো প্রথম অসীম দৈর্ঘ্যের তারের জন্য। অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি বলো, অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে ফর্মুলা মিউ নট I ডিভাইডেড বাই টুয়াইস পাই A। A কি, এ হচ্ছে তার থেকে ওই বিন্দুর দূরত্ব। তো এখানে আমরা তার থেকে ওই বিন্দুর দূরত্ব কত দেখতে পাচ্ছি বলো, 0.15, মানে ব্যাসার্ধ যেটা আর কি 0.15 প্রথম তারের জন্য। তারপর হচ্ছে B2 কি ছিল, কুণ্ডলীর জন্য যে তোমার যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটা। তাহলে কুণ্ডলীর জন্য কি পরিমাণ সৃষ্টি হচ্ছিল বলো, কুণ্ডলীর জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি, মিউ নট I বাই টুয়াইস আর। মিউ নট I বাই কত বলো, একটা পাক আছে, মিউ নট I বাই টুয়াইস আর, মিউ নট I বাই 2r, 2 ইনটু r। আর বলতে হচ্ছে ব্যাসার্ধ বোঝায় কুণ্ডলীর ব্যাসার্ধ, কুণ্ডলীর ব্যাসার্ধ কত বলো, 0.15। ঠিক আছে, B3 কি, B3 হচ্ছে দ্বিতীয় তারের জন্য। দ্বিতীয় তারের জন্য যে এই যে ও বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র, দ্বিতীয় তার কোনটা, এই যে এটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তার, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড। তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রে আমরা কি করতেছি দেখো, বিয়োগ করতেছি। কেন বিয়োগ করতেছি, যে বললামই তো বাইরেতে বের হয়ে আসে। হ্যাঁ, তাহলে আমাদের যে বি এর দিকটা, B3 এর দিকটা হবে হচ্ছে ভেতর দিকে, সরি বাইরেতে বের হয়ে বলতে ভেতর দিকে ঢুকে আর কি। যে আমরা থাম যদি এদিক বরাবর রাখি দ্বিতীয় তারের ক্ষেত্রে, ভেতর দিকে ঢুকে। তাহলে আমরা কি করবো বলো, দ্বিতীয় তারের ক্ষেত্রে সেম ফর্মুলা লিখবো, মিউ নট I বাই টুয়াইস পাই A। তো এই ক্ষেত্রে হচ্ছে এই বিন্দু থেকে তারের যে দূরত্ব সেটা হচ্ছে 0.25, জাস্ট এতটুকু ডিফারেন্স, মিউ নট I বাই টুয়াইস পাই A। এ হচ্ছে এই ক্ষেত্রে 0.25 হবে। ঠিক আছে, তো তুমি এই ভ্যালুগুলো, আমরা কিন্তু বি এর ভ্যালুটা জানি, বি এর ভ্যালু কিন্তু আমরা জানি, বি এর ভ্যালু কত জানি দেখো, 4.72 10 টু দি পাওয়ার -6। তো তুমি এখানে বসাও বি এর ভ্যালু, সবকিছু তুমি জানো। দেখো মিউ নট তো একটা কনস্ট্যান্ট, তো তুমি মিউ নট বাই বাকি সবকিছু করে এগুলো করে তুমি সবগুলো একটা আই পাবা, সামথিং ইনটু I ইকুয়াল টু হচ্ছে 4.72 10 টু দি পাওয়ার -6। পরে তুমি সেখান থেকে আয়ের ভ্যালু বের করে ফেলবা। ক্লিয়ার, মানে আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমি তো এখানে আসলে অনেক কিছু, অনেক ডিটেইলস আছে কোশ্চেনটার ভিতরে আর কি। ঠিক আছে, তো ডিসকাস করার জন্য হয়তো টাইম গেছে, কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি তো দেখে বুঝতে পারতো যে এখানে তিনটা জিনিস আছে, তো তিনটা জিনিসের জন্য আমাদের যা যোগ বিয়োগ করে বসে দিতে হবে বি এর ভ্যালুটা। তো সেক্ষেত্রে কি আছে, যে B1 B2 এর ভ্যালুটা হচ্ছে সেম একই দিকে, আর B3 এর ভ্যালুটা হচ্ছে বিপরীত দিকে। তাহলে B1 B2 যোগ করবো, B3 বিয়োগ করবো, শেষ। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি প্রায়। লাস্ট কোশ্চেনটা সহজ ছিল। এখন লাস্ট কোশ্চেনটা কি ছিল আমরা একটু মুছে দেই। লাস্ট কোশ্চেনটা এই যে কেবল যে কোশ্চেনটা করলাম আমরা, ইমিডিয়েট রিসেন্ট যে কোশ্চেনটা করলাম, সেটা হচ্ছে 2017-18 সালে আসছিল। হ্যাঁ, 2017-18 সালে আসছিল কোশ্চেনটা। এখন হচ্ছে আমরা 16-17 সালে একটা কোশ্চেন আসছিল। কোশ্চেনটা একটু পড়ি দেখো, তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। একটি হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 0.5 অ্যাংস্ট্রম। হ্যাঁ, কক্ষপথের ব্যাসার্ধ। তো ওই কক্ষপথে ইলেকট্রন 2.2 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান। তো এই ইলেকট্রন গতির ফলে নিউক্লিয়াসের কেন্দ্রে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান কত হবে? নিউক্লিয়াসের কেন্দ্রে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এবং সেই চুম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত আর কি। দেখো, তো এই ক্ষেত্রেও চুম্বক ক্ষেত্রের ভ্যালু যেহেতু বি এর মান বের করতে বলছে যেহেতু, তো বি ইকুয়াল টু তো আমরা একটাই শিখছি, কুণ্ডলীর ভিতর দিয়ে বা কোনো একটা রাস্তার ভিতর দিয়ে, বৃত্তাকার কোনো একটা রাস্তার ভিতর দিয়ে যদি ফ্লো করে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি শিখছি বলো, মিউ নট NI বাই 2r। কত শিখছি বলো, মিউ নট NI বাই 2r, NI বাই 2r। ঠিক আছে, তো I ইকুয়াল টু কি, আচ্ছা এখানে n তো একটা কক্ষপথ, এক পাখি, তো n ইকুয়াল টু হচ্ছে 1। n ইকুয়াল টু কত বলো, n ইকুয়াল টু হচ্ছে 1। এখন কথা হলো I, আমাদের তো কোশ্চেনে কোথাও I দেওয়া নেই, তাহলে আমি I কই পাবো? হ্যাঁ, একটু চিন্তা করো তো I ইকুয়াল টু কি আসলে বেসিক্যালি। I ইকুয়াল টু হচ্ছে তোমার Q বাই T। এখন কথা হলো T কি, T কি,
দেখো একটা ইলেকট্রন একবারে একবারে ঘুরতে তার যে সময়টা লাগে হাইড্রোজেন পরমাণুর ভিতরে, সেটাকে আমরা কি বলি? ওই ইলেকট্রনটা পর্যায়কাল বলি না, বলো কি বলি বলো? পর্যায়কাল। তো আমরা এই পর্যায়কালটা কিভাবে বের করব? পর্যায়কালটা কিভাবে বের করবো বলো? টি ইকুয়াল টু আমরা কিভাবে বের করি? টি ইকুয়াল টু হচ্ছে এই যে দেখো খেয়াল করো যে হাইড্রোজেনটা যে বেগে ঘুরতেছে ভি ইকুয়াল টু হচ্ছে কি টোয়াইস পাই আর বাই টি না, ক্যাপিটাল টি না, আসলে ছোট টি হচ্ছে ক্যাপিটাল টি এই ক্ষেত্রে ঠিক আছে। কেন ক্যাপিটাল টি? কারণ হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রনটা সেটা একবার ঘুরে আসতে যে সময় লাগতেছে সেই সময়কে যদি সেই সময়টুকুতেই হচ্ছে ওই ইলেকট্রনটা ওই বৃত্তের ভিতরে অবস্থান করতেছে, তাহলে ওই সময় কি পরিমাণ কারেন্ট যাচ্ছে দেখো। এই যে ইলেকট্রনটা ঘুরতেছে এই যে এখানে সে আছে বর্তমানে, সে টি সময় পরে আবার এখানে চলে আসবে না? তার মানে কি এই জায়গা দিয়ে টি সময় পর পর কতটুকু কারেন্ট যাচ্ছে? ইলেকট্রনের চার্জের সমান কারেন্ট যাচ্ছে, তাই না? ঠিক আছে, ওকে ফাইন। তো দেখো এখন এখানে ভি ইকুয়াল টু হচ্ছে কত? টোয়াইস পাই আর বাই টি। এটা আমরা জানি যে তার পরিধির সমান ঘুরতে যতটুকু টাইম লাগে সেটা আমরা বলি হচ্ছে তার পর্যায়কাল। তাহলে আমরা যদি তার পরিধিকে পর্যায়কাল দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই দেখো? বেগ ভি পাই। তাহলে আমরা টি কই থেকে পাবো? টি ইকুয়াল টু পাবো হচ্ছে টোয়াইস পাই আর বাই ভি। টোয়াইস পাই আর বাই কত বলো? আর বাই ভি। এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু? টি এর ভ্যালু। তো টি এর ভ্যালু তুমি এখানে বসাও। টি এর ভ্যালু এখানে বসালে তোমার কত আসতেছে? QV বাই টোয়াইস পাই আর। আই ইকুয়াল টু কত বলো? আই ইকুয়াল টু হচ্ছে QV বাই টোয়াইস পাই আর। তুমি এই যে আই ইকুয়াল টু QV বাই টোয়াইস পাই আর এখানে বসাও, n ইকুয়াল টু 1 বসাইলে তাহলে তোমার ফাইনালি কি আসতেছে দেখো? ফাইনালি আসতেছে হচ্ছে মিউ নট তো যা ছিল তাই ঠিকই আছে, n বাদ n ইকুয়াল টু তো 1। আই এর ভ্যালুটা বসাও, আই ইকুয়াল টু হচ্ছে কি বলো? আই ইকুয়াল টু হচ্ছে QV বাই টোয়াইস পাই আর। টোয়াইস পাই কত বলো? টোয়াইস পাই আর। টোয়াইস পাই আর আগে একটা 2 আর ছিল, তাহলে তোমার কত হবে বলো? 4 পাই আর স্কয়ার। দেখো সবই দেওয়া আছে, ভি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। কিউ তো ইলেকট্রনের চার্জ আমরা বুঝতেই পারতেছি। ভি দেওয়া আছে হচ্ছে 2.2 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে তোমার কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে। আর ইকুয়াল টু কত দেওয়া আছে বলো? 0.5 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে হচ্ছে কত বলো? 10 টু দি পাওয়ার -10 মিটার। সবকিছু এসআই ওকে বসাইতে হবে কিন্তু অবশ্যই, মানে অবশ্যই বলতে জিনিসগুলো ভুল হওয়ার চান্স তাহলে অনেক কমে যায়। হ্যাঁ, তো দেখো এখন আর কি কি দরকার? ভি দরকার, আর দরকার, কিউ দরকার। তো কিউ তো আমরা বুঝতে পারতেছি ইলেকট্রনের চার্জ, এটাই হচ্ছে আমাদের কিউ 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম। ভ্যালুগুলো বসাও, বি এর মান বের করো, শেষ। ঠিক আছে, তো এই হচ্ছে ছিল মোটামুটি মোরলেস আজকে। তো ঈদের আগে এটাই হয়তো লাস্ট ক্লাস তোমাদের। ঈদের পরে আবার ভিডিও দেওয়া হবে। তো সবাই ঈদ অনেক ভালো করো, মজ মাস্তিতে করো, বেশি বেশি করে গরু খাও, কিন্তু সুস্থ থাকাটা জরুরি। ওকে, তো নেক্সট ঈদের পর দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।